যে হচ্ছে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু সীমাবদ্ধতা আছে এবং হচ্ছে সি প্লাস প্লাস, জাভা কিংবা হচ্ছে পিএইচপি কিংবা হচ্ছে আর ডার্ট, হ্যাঁ এরকম অসংখ্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, বেসিক আছে, সি শার্প আছে, এরকম অনেক 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 হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু মানে কেন মানে অ্যামং দ্য থাউজেন্ড অফ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোয়াই উই উইল লার্ন দ্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আচ্ছা এমন কেউ আছো ভাই, তোমরা চাইলে কেউ একজন একটু স্ক্রিন রেকর্ড করতে পারো, ঠিক আছে? স্যার আমি করতেছি। স্যার করতেছি। আচ্ছা থ্যাংক ইউ ভাই। স্ক্রিন রেকর্ডটা আমরা পরবর্তীতে একটু এডিটিং করে নিব আর কি, হ্যাঁ, যেন হচ্ছে অযাচিত কিংবা অবাঞ্ছিত যে সকল কথাগুলো আমাদের থাকবে, আমি আমার একটা ইয়ে আছে, প্রয়োজনে ওখানে আপলোড করে দেব। হ্যাঁ আমি প্রয়োজনে যেহেতু কে করতেছে কাজটা? স্যার আমি করতেছি তরিকুল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তুমি হচ্ছে একটু করে নিও। বাই দ্য ওয়ে, যে প্রসঙ্গে ছিলাম, হোয়াই উইল লার্ন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রথম কথা হচ্ছে পাইথন, যেহেতু বললাম যে এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং হচ্ছে আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা এটা এটা স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক কিংবা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, এগুলাকে কি করতে হয়, দিন শেষে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা জানি যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে আমরা সবাই জানি এটা নট নেসেসারি ইউ হ্যাভ টু ফ্রম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, যে হচ্ছে এটা হচ্ছে জিরো এবং ওয়ান, যে বাইনারি প্রসিডিওর কিংবা মেশিন লেভেলে কাজ করে। তো এই যে মেশিন লেভেলে আমি 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 কোড করতেছি হচ্ছে সি তে, সি প্লাস প্লাসে অথবা পাইথনে, এটা যে মেশিন লেভেলে চলে যাচ্ছে, মেশিন বিট লেভেলে, এটা আসলে কাজটা কে করে? এটা কাজটা করে সাধারণত হচ্ছে কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার। এখন একটা প্রশ্নের জায়গা থাকে যে আসলে হোয়াট ইজ কম্পাইলার এন্ড হোয়াট ইজ ইন্টারপ্রেটার। আসলে দুইটার কাজই হচ্ছে কি, কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে এটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে, কারণ কি মেশিন সাধারণত আমার বোধগম্য ভাষা সে বুঝে না, ইংরেজিও বুঝে না, বাংলাও বুঝে না, কিংবা হাই লেভেল প্রোগ্রামিংটাও বুঝে না, সত্যি কথা যেটা। তাহলে তাকে কি করতে হবে, তাহলে বিট লেভেলে ইনস্ট্রাকশন দিতে হবে কিংবা হচ্ছে মেশিন লেভেলে ইনস্ট্রাকশন দিতে হবে। মেশিন লেভেলে ইনস্ট্রাকশন কিভাবে দিতে হয়, তাকে বাইনারি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দিতে হয়। তাহলে এই যে বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার যে প্রসিডিউরটা, যে এই কাজটা করে দেয়, সেটাই হচ্ছে ইন্টারপ্রেটার অথবা কম্পাইলার, ঠিক আছে? এখন এই পাইথনটা হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ করে, দ্যাট মিন্স হচ্ছে সে ইন্টারপ্রেট করে। আর সি প্লাস প্লাস কিংবা জ্যাভা এগুলো সাধারণত কম্পাইলেশন হয়। তাহলে দুটার মধ্যে ডিফারেন্স কি? দুইটাই তো কনভার্ট করে। ডিফারেন্স হচ্ছে এই সি প্লাস প্লাস অথবা সি অথবা জ্যাভা ওরা কি করে, পুরো প্রোগ্রামটাকে একসাথে কম্পাইল করে একসাথেই হচ্ছে, যদি কোনো ধরনের বাগ না থাকে, কোনো ধরনের গ্রামাটিক্যাল ইরর সাধারণত কয়েক ধরনের হয়, সিনট্যাক্স ইরর হতে পারে কিংবা লজিক্যাল ইরর হতে পারে। এখন যদি এই ইরর গুলা না থাকে, সে কি করে একসাথে পুরো প্রোগ্রামটাকে কনভার্ট করে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু ইন্টারপ্রিটার যে কাজটা করে, ইন্টারপ্রিটার হচ্ছে লাইন বাই লাইন, মানে আমার প্রথম লাইন থেকে শুরু করবে এবং দ্বিতীয় লাইনে যদি ভুল পায়, দ্বিতীয় লাইন পরে আর সে ইন্টারপ্রেট করবে না, দ্যাট মিনস ট্রান্সলেট করবে না। তো এর মানে হচ্ছে লাইন বাই লাইন হওয়ার জন্য সে কি করে, আপাত দৃষ্টিতে এটাকে মানে স্লো মনে হলেও বাস্তবিক ক্ষেত্রে এটা ট্রেস করাটা খুব সহজ হয়, ইরর গুলা, বাগ ফিক্সিং গুলা। এবং এই দুইটা বৈশিষ্ট্য গেল কি কি, নাম্বার ওয়ান হচ্ছে এটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং হচ্ছে এটা হচ্ছে ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এটা আসলে কিন্তু আসলে রিলিজ হয়েছে অনেক আগেই, 1991-এ। কিন্তু এখন আমরা ইদানিং কালে লাস্ট 5 or 10 ইয়ার্স যাবত আসলে পাইথনের খুবই জনপ্রিয়তা বাড়তেছে, এবং হচ্ছে রুট লেভেল থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন যে কোনো পর্যায়ে হচ্ছে যে কোনো ধরনের কাজ করতেছে। আসলে এই জনপ্রিয়তার আসলে কারণটা কি? আসলে টু বি অনেস্ট, পাইথন রিডিউস দ্য অল অফ দ্য ভেরিয়ার। কিরকম? পাইথনকে আমি চাইলে প্রথম কথা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে ইউজ করতে পারি, পাইথনকে আমি চাইলে ভেরিয়াস কাইন্ড অফ ডোমেইন ইউজ করতে পারি, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারি, সিস্টেম ডিজাইনিং এর ক্ষেত্রে কাজ করতে পারি, পাইথনকে সিকিউরিটির জন্য কাজ করতে পারি। আমাদের মধ্যে এমন যারা থাকতে পারে যারা কিনা হচ্ছে হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড কাজ করে, সাইবার সিকিউরিটি বিভিন্ন টুলস এবং এবং হচ্ছে ডেভেলপ করার ক্ষেত্রে পাইথন দিয়ে হতে পারে, এবং ডেটা সায়েন্সের ক্ষেত্রে হতে পারে, এআই এর ক্ষেত্রে হতে পারে, কিংবা মেশিন লার্নিং এর ক্ষেত্রে হতে পারে। এই যে আসলে আমি আমি যে বলতেছি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, এআই কিংবা সাইবার সিকিউরিটি,
এই সকল এক একটা অনেক বিশাল বড় বড় ডোমেইন, আমরা চাইলে আমাদের নিজেদের ক্যারিয়ারকে এইরকম ডোমেইন গুলোতে এক্সপ্লোর করতে পারি। এখন এই এই পাইথনটা এই জন্যই জনপ্রিয়, এই এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে আমি যদি চাই যে আমি অ্যাপ ডেভেলপমেন্টে যেতে পারবো, এটা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে, এটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে, এটা ওয়েব ডেভেলপমেন্টে হতে পারে, ডেটা সায়েন্সের হতে পারে, এই তো মানে এআই হতে পারে, কিংবা মেশিন লার্নিং হতে পারে। এই যে ক্রস প্ল্যাটফর্মে কাজ করতে পারে কে? পাইথন প্রোগ্রামিংটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্সি নাই, এটা ইন্ডিপেন্ডেন্ট, মানে কম্পিটিবিলিটি আছে, যে কোনো অপারেটিং সিস্টেমের উপরে কোন একটা অপারেটিং সিস্টেমে কাজ করে, কোন একটা অপারেটিং সিস্টেমে কাজ করে না, ব্যাপারটা ওরকম না। তাহলে এর মানে হচ্ছে কম্পিটিবিলিটি আছে, সেজন্য হচ্ছে পাইথনটা খুব বেশি জনপ্রিয়। এবং এর চেয়ে তার একটা বড় একটা বিষয় হচ্ছে পাইথনটা হচ্ছে ওপেন সোর্স একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য এটা একটা লার্জ কমিউনিটি সাপোর্ট আছে। লার্জ কমিউনিটি সাপোর্ট কিরকম? আমাদের মধ্যে যারা আছেন এখানে দেখবেন যে হচ্ছে আপনারা যদি কোনো একটা মানে সার্চ করেন, বিভিন্ন ফেসবুক গ্রুপ পাবেন, কিংবা হচ্ছে ওপেন সোর্স গ্রুপ পাবেন, বিভিন্ন পেজ পাবেন। যে সকল জায়গাগুলোতে গিয়ে যদি আপনি নক করেন যে হচ্ছে আসলে আমি পাইথনের এই জায়গাটা ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে প্রবলেম আছে, তাহলে যারা আসলে এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট পূর্ব অভিজ্ঞতা আছে ওরাই হচ্ছে এটাকে সাপোর্ট দিবে কিংবা হচ্ছে সহযোগিতা করবে। হ্যাঁ, তো এইরকম কমিউনিটিটা অনেক বড়। হ্যাঁ, এটা একটা অনেক বড় কারণ যে হচ্ছে পাইথনের জনপ্রিয়তার পেছনে। এবং হাইলি ভার্সেটাইল, যে কথাগুলো আমি আগেও বলেছি যে হচ্ছে বিভিন্ন ডোমেইনে ব্যবহার করা যায়, ক্রস প্ল্যাটফর্মের মধ্যে ব্যবহার করা যায়। এবং আমি এখন পর্যন্ত যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেছি, মানে পাইথনের মতো এত এত রিচ লাইব্রেরি আছে এরকম আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে আমি জানা নাই আর কি, আছে এরকম আমার জানা নাই। আমরা কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে ডেটা সায়েন্সের কথা। ডেটা সায়েন্সের জন্য বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, যেমন নামপাই কিংবা পান্ডাস, কিংবা হচ্ছে মানে যদি কেউ ম্যাথ রিলেটেড কাজ করতে চায় ম্যাথ প্লট লাইব্রেরি আছে, কিংবা হচ্ছে সার্কিট লিব নামে লাইব্রেরি আছে। এই সকল লাইব্রেরি ব্যবহার করে আমরা অনেক বড় বড় কাজগুলোকে খুব সিম্পলি হচ্ছে ফাংশন কল করে কাজগুলো করে ফেলতে পারি, ডাটা ভিজুয়ালাইজেশন করে ফেলতে পারি। তো আসলে এই জন্য অনেক ডোমেইনে কাজ করা যায় বলেই হচ্ছে এটা অনেক বেশি জনপ্রিয়। এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে যেহেতু অনেক ডোমেইনে এটাকে এক্সপ্লোর করার সুযোগ আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক ডিমান্ড আছে। তা স্বাভাবিকভাবেই দিন শেষে আমরা যখন কেরিয়ারটাকে বিল্ড আপ করতে চাই, এবং কেরিয়ার বিল্ড আপ করতে গিয়ে যদি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার ডিমান্ড থাকে মার্কেটে অনেক বেশি, তাহলে স্বাভাবিকভাবেই তো হচ্ছে আমরা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, চাবো বেশি। এটাই খুব স্বাভাবিক একটা বিষয়, কারণ কি গ্রাহকদের যতই গ্রহণযোগ্যতা বেশি হবে ততই হচ্ছে আসলে এটা ডেভেলপমেন্টের চাহিদাও বেশি হবে, এবং ডেভেলপারের চাহিদাও বেশি হবে। এবং সবচেয়ে আরো অনেক কারণ আসলে সত্যিকার অর্থে পাইথনের কারণ আসলে 1 ঘন্টা না 2 ঘন্টা আসলে বলে শেষ করতে খুব ডিফিকাল্ট আর কি। হ্যাঁ, প্রোটোটাইপিং ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে হচ্ছে পাইথন খুব ব্যবহার হয়, কিংবা হচ্ছে ভার্সেটাইলস বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা আসলে বিভিন্ন পিএলসি ডিভাইসের নাম শুনছি, যেগুলোতে হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো যেরকম কাজ করা যায় পাইথন দিয়েও কাজ করা যায়। কিংবা হচ্ছে আমরা রেসবেরি পাইয়ের এমবেডেড ডিভাইসের নাম শুনছি। হ্যাঁ, কিংবা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ডিভাইস নামে যেগুলো সবথেকে বেশি পরিচিত আর কি। হ্যাঁ, এটা এই মাইক্রো কন্ট্রোলার ডিভাইস গুলার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে রেসবেরি পাই খুবই জনপ্রিয়, ওখানে হচ্ছে পাইথন ব্যবহার করে অনেক বেশি কাজ হয়। এবং পাইথন এছাড়াও আরো যে কথাগুলো আমি আসলে অলরেডি বলে ফেলছি, যে ডাটা অ্যানালাইসিস এর করার ক্ষেত্রে, অ্যানালাইজ করার ক্ষেত্রে, কিংবা ডাটা প্রিডিক্ট করার ক্ষেত্রে, বা আউটপুট প্রিডিক্ট করার ক্ষেত্রে আমি আসলে যদি সুযোগ থাকে, আমার পূর্বে আসলে অভিজ্ঞতা আছে মেশিন লার্নিং এ কাজ করার। আমি আসলে এরকম দেখাবো আল্লাহ যদি বাঁচায় কোর্সের শেষের দিকে। আগে আমরা হচ্ছে কোর পাইথনটা শিখবো, তারপরে হচ্ছে আস্তে আস্তে আমরা দেখবো। এবং হচ্ছে এটা চাইলে গেম ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে, কিংবা সায়েন্টিফিক কম্পিটিশনের করার ক্ষেত্রে এটা অনেক আসলে সত্যিকার অর্থে এই দুই একটা ওয়ার্ডে বলে আসলে শেষ করা সম্ভব না পাইথনের। আমরা আগে শিখি, তারপর আমরা আসলে ইউজেবিলিটি আসলে আরো ভালো বুঝতে পারবো। হয়তোবা এমন এমন বিষয় আমাদের মাথায় আসতে পারে শেখার পরে, যে আমরা যে আগে কখনো ভাবিই নাই যে এটা এইভাবে করা যেতে পারে। হয়তোবা তখন এই টুলস এন্ড টেকনোলজি কিংবা মেথড ফাংশন গুলো জানার পরে মনে হবে যে এটা তো এইভাবেও করা পসিবল হবে, তখন হয়তোবা আমরাই ইমপ্লিমেন্ট করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর ওয়েব ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যে জাঙ্গো, এটা খুবই খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম হিসেবে ইদানিং ব্যবহার হয়ে আসতেছে।
আর আমিও আসলে এটাতে টুকটাক কাজ করছি, কিংবা হচ্ছে করার অভিজ্ঞতা আছে। আহ, আশা করি আমরা শেষের দিকে এই বিষয়গুলো ইনশাল্লাহ দেখবো। ওখানে বেশ কিছু ফিচার আছে সাধারণত। এখানে যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করার অভিজ্ঞতা আছে, এমবিসি একটা একটা ফরম্যাট আছে কিংবা হচ্ছে প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা ফলো করে সাধারণত কাজ করে পিএইচপি, লারাভেল হোক কিংবা আগের কি এক পিএইচপি কিংবা হচ্ছে কোডিনেটর, যেগুলোই হোক না কেন, সাধারণত এমবিসি প্যাটার্নে কাজ করে, কিংবা ডটনেট ফ্রেমওয়ার্কের করার ক্ষেত্রে, ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে এমবিসি প্যাটার্নে কাজ করে, মানে মডেল ভিউ কন্ট্রোলার প্যাটার্নে। কিন্তু হচ্ছে ওই যে জাঙ্গো, যে পাইথনের ওয়েব ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, সেটা সাধারণত এমভিটি প্যাটার্নে কাজ করে, মানে মডেল ভিউ টেমপ্লেট আকারে কাজ করে আর কি। তো দেখবো ইনশাল্লাহ আমরা এগুলা ক্রমান্বয়ে। এবং হচ্ছে এই ওখানে আর বেশ কিছু ফিচার আছে এই জাঙ্গো প্ল্যাটফর্মের ক্ষেত্রে। ওখানে হচ্ছে একটা বিল্ড ইন এডমিন প্যানেল আমাদেরকে প্রোভাইড করবে, যে যেই জন্য আসলে আমাদের নতুন করে আসলে যদি চাই যে হচ্ছে আমরা কাস্টমাইজ এডমিন প্যানেল ব্যবহার করব, তাহলে ওইটাকে আমরা কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবো। চাইলে নতুন করেও অ্যাডমিন প্যানেল তৈরি করা সম্ভব, কোনো প্রবলেম নাই। এটা ডিপেন্ডস করে আর কি। আসলে দেখা গেল যে যদি আমাদের ক্লায়েন্টের কোনো অবজেকশন না থাকে, যে সে বিল্ড ইন অ্যাডমিন প্যানেলটা ব্যবহার করতে তার জন্য অবজেকশন যদি না থাকে, তখন আসলে বিল্ড ইন অ্যাডমিন প্যানেলটা ব্যবহার করাটা আমি কোনো ক্ষতি দেখি না আর কি। হ্যাঁ, আর যদি কাস্টমার চায় যে না, আমি আসলে আমার বিল্ডিং যে এডমিন প্যানেল আছে সেটা আমি ব্যবহার করতে চাই না, আমাকে কাস্টমাইজ করে দিতে হবে, নতুন করে একটা এডমিন প্যানেল তৈরি করতে হবে, তখন আমরা ঠিক সেভাবে ডিজাইন করবো আর কি। তবে একটা বিল্ডিং এডমিন প্যানেল দেওয়া আছে যেটা কিনা আসলে সি প্যানেলের মতো কাজ করে আর কি। হ্যাঁ? এবং হচ্ছে মানে ওআরএম একটা ফরম্যাট আছে, হ্যাঁ, যেটার মাধ্যমে হচ্ছে আমরা খুব সহজেই হচ্ছে রিলেশনটা তৈরি করতে পারি, রিলেশনাল মডেল গুলোকে তৈরি করতে পারি আর কি। তো এগুলো আসলে ইনশাল্লাহ আমরা ক্রমান্বয়ে দেখব। এবং হচ্ছে আসলে জাঙ্গো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশ কিছু মানে রেপিডলি হচ্ছে আমরা কি করতে পারি, যে এখানে রেপিডলি হচ্ছে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, এতে করে হচ্ছে আমাদের সময়টা সেভ হয়ে যায়। কিংবা হচ্ছে সিকিউরিটির কথা যদি চিন্তা করি, যে এখানে বিল্ডিং কিছু সিকিউরিটি আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা নিশ্চয়ই সিএসআরএফ টোকেনের কথা নাম শুনছি, যেগুলো যেই টোকেনটা আসলে জেনারেট হলে যেটার মধ্যে দিয়ে আমাদের হচ্ছে আসলে যেই সিকিউরিটিটা এনহ্যান্স হয় কিংবা বর্ধিত হয়, কিংবা হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং যে অ্যাটাক আছে, অ্যাটাক গুলাকে হচ্ছে কিংবা স্কুয়েল ইনজেকশন যে অ্যাটাক গুলা আছে, এগুলাকে হচ্ছে কি করতে পারে, ব্লক করতে পারে, কিংবা এগুলার সিকিউরিটি এনহ্যান্স করা আছে আর কি। এবং হচ্ছে স্কেলাবিলিটির যদি আমরা চিন্তা করি, যে হচ্ছে হাই ট্রাফিক হ্যান্ডেল করতে পারে আর কি, মানে এট এ টাইম অনেক গ্রাহকের আমার ওয়েবসাইটের মধ্যে যদি অনেক বেশি ট্রাফিক আসে, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে এখানে অনেকগুলো ফ্যাক্টরের উপরে কাজ করে। আপনারা হয়তো অনেকেই জানেন এই ব্যাপারে, যে হচ্ছে আমার যদি অনেক বেশি রিকোয়েস্ট আছে, সেক্ষেত্রে আমার যে ব্যান্ডওয়িথ আছে, ইন্টারনেট ক্যাপাবিলিটি আছে, কিংবা হচ্ছে আমি যেখানে আসলে আমার মানে ওয়েবটাকে হচ্ছে হোস্টিং করা হয়েছে, ওখানকার যে সার্ভার আছে, সার্ভারের কোর কিংবা হচ্ছে সার্ভারের হচ্ছে রিসোর্স, আনুষঙ্গিক বিষয়ের উপরও নির্ভর করে আবার একটা বাই ডিফল্ট যে প্ল্যাটফর্মটা আছে, প্ল্যাটফর্মটা নিজস্ব হচ্ছে যে হ্যান্ডেল ক্যাপাবিলিটিটা অনেক ভালো আছে। এছাড়াও হচ্ছে আমরা জানি যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে যদি চিন্তা করি, যে যে এসইও, ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি। সেক্ষেত্রে হচ্ছে আমার মানে ওয়েব পেজটাকে খুব সহজে এসইও করা সম্ভব আর কি। এছাড়াও বিভিন্ন মানে যদি আমি এটা দিয়ে হচ্ছে ই কমার্স সাইট ডিজাইন করতে পারি, সোশ্যাল মিডিয়া, ব্লগ, বিভিন্ন কিছু আসলে আমি এটা দিয়ে ইউজ করতে পারি আর কি। তো মানে আমার আসলে বলার যে রিজনটা ছিল, যে আসলে আমরা আসলে কেন আসলে এই পাইথন প্রোগ্রামিংটা আসলে শিখবো আর কি। প্রথম মোটা দাগে যদি আমি আবারও কয়েকটা বিষয় রিপিট করি, যে নাম্বার ওয়ান, এটা হচ্ছে আসলে শেখাটা সহজ, মানে সিম্পলিসিটি, ইউজাবিলিটি, এবং হচ্ছে এটা যেহেতু ইন্টারপ্রেটার, দ্যাট মিনস হচ্ছে লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে, এতে করে সহজেই আমার হচ্ছে ডিবাগ করা কিংবা হচ্ছে ইরর ডিটেক্ট করাটা খুব সহজ হবে। আরো বেশ কিছু বিষয় দেখবো, যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় এখানে আমরা আসলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে চমৎকার যে ব্যাপার, সেটা হচ্ছে এখানে কোনো ধরনের ব্র্যাকেট মেনটেন করতে হয় না। আমরা সি প্রোগ্রামিং হোক, জাভাতে হোক, সাধারণত কি করতে হয়, দ্বিতীয় বন্ধনী দিয়ে কোনো একটা ফাংশন শুরু হলো, কিংবা কন্ডিশনাল স্টেটমেন্ট কিংবা আনকন্ডিশনাল স্টেটমেন্ট, কোনো ব্লক অফ স্টেটমেন্ট,
কি করতে হয়, সেকেন্ড বন্ধনীর মধ্যে কিংবা কার্লি বেসিসের মধ্যে আমাদেরকে আবদ্ধ রাখতে হয়। কিন্তু এখানের ক্ষেত্রে ইন্ডেন্টেশন কিংবা হচ্ছে একটা স্পেসিং যেই ইন্ডেন্টেশনটাই হচ্ছে তার জন্য ওই ব্র্যাকেটের মতো কাজ করে আর কি। সেক্ষেত্রে আমাকে কোনো ব্র্যাকেট নিয়ে চিন্তা করতে হয় না। সেকেন্ড আর একটা বিষয় হচ্ছে যেটা সি, সি প্লাস প্লাস, জাভা এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাতে হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে একটা সেমিকোলন দিতে হয়। এখানেও এই ধরনের সেমিকোলন রিলেটেড কোনো ধরনের ঝামেলা কিংবা প্যারা যেটাই বলি না কেন, এই ধরনের ব্যাপারগুলো সাধারণত এখানে নাই। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ বিগিনার, দোজ হু আর ওয়ান্ট টু বিগিন দেয়ার প্রোগ্রামিং, দে ক্যান স্টার্ট ভেরি ইজিলি সিরিয়াসলি। কারণ হচ্ছে কেউ যদি কোনো একটা প্রাইমারি স্টুডেন্টও যদি হচ্ছে তার একটা ন্যূনতম ম্যাথমেটিক্যাল লজিক থাকে কিংবা হচ্ছে গাণিতিক বিভিন্ন যুক্তিগুলা তার মাথায় থাকে, সে চাইলে তার বেসিক প্রোগ্রামিং এটা কন্টিনিউ করতে পারবে। তা আমরা যারা আসলে অলরেডি অনার্স পর্যায়ে আছি কিংবা এসএসসি এর গণ্ডি পার হয়ে গিয়েছি, আসলে প্রোগ্রামিং করার জন্য যে আসলে অনেক বেশি সায়েন্টিস্ট হতে হয় ব্যাপারটা কিন্তু ওরকম না। যার যত ম্যাথমেটিক্যাল নলেজ যত ভালো থাকবে সেক্ষেত্রে তার জন্য প্লাস পয়েন্ট অবশ্যই। আর ক্রিয়েটিভিটিটা খুব ফ্যাক্ট গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা আমার মনে হয় আমরা আসলে আজকে ইনভায়রনমেন্ট সেটআপের দিকে যাই। তো পাইথন প্রোগ্রামিং এনভায়রনমেন্টের ক্ষেত্রেও খুব সহজ কিছু বিষয় আছে। মানে আমার কথা কি শোনা যাচ্ছে? মানে আমি কি আছি আপনাদের সাথে? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো মানে ভয়েস কিংবা নেটওয়ার্ক কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না তো? না স্যার, সব ঠিক আছে। আচ্ছা, ওকে, ফাইন। তো যে প্রসঙ্গে ছিলাম, তো আমরা আসলে ওই পাইথন প্রোগ্রামিংটা যদি আমরা শুরু করতে চাই, যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম হচ্ছে এনভায়রনমেন্টের বেশ কিছু হ্যাসেল থাকে, এখানে ওরকম তেমন কোনো হ্যাসেলটা খুব একটা নাই। কিরকম নাই আমি একটু সহজ করে বলি। আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি করতে চাই, যে হচ্ছে টার্বো সি অথবা কোড ব্লক কিংবা হচ্ছে বরল্যান্ড সি কিংবা হচ্ছে ডেপ সি, যে কোনো একটা কম্পাইলার সাধারণত কি করি, ইনস্টল করে তারপরে হচ্ছে অ্যাজ ইট ইজ আমরা হচ্ছে কোড লেখা শুরু করি। তো এখানের ক্ষেত্রেও আমরা এরকমটাই করতে চাইলে করতে পারবো, নো প্রবলেম। কিংবা হচ্ছে আমাদের অনেক মানে ভ্যারাইটিস অফ অপশন উই হ্যাভ। সেই ক্ষেত্রে আমরা যেটা ভালো মনে হয় আমরা সেটাই পিক করবো, কোনো সমস্যা নেই। নাম্বার ওয়ান হচ্ছে আমি প্রিফার করব বিএস কোড এডিটর কিংবা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর যেটা আর কি, হ্যাঁ। অথবা পাইচার্ম, যে কোনোটার মধ্যেই করা যেতে পারে, কোনো সমস্যা নাই। তবে আমি ইউজ করি হচ্ছে ভিজুয়াল কোড এডিটর যেটা আর কি, বিএস কোড। ঠিক আছে। তো সবাই আসলে বিএস কোড এডিটরটা আসলে ইনস্টল করে নিতে পারেন। এর আগে হচ্ছে আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করি। ওয়েল, আমার স্ক্রিন শেয়ার অফ এর আগে তো আবার স্ক্রিন শেয়ারই করতে হবে। নো প্রবলেম। ওকে, আমি একটু ই করি। আচ্ছা, এখানে আমি সব আজকে জাস্ট এনভায়রনমেন্টটা রেডি করার জন্য যা যা ব্যাপার আছে আমি হয়তো অনেকেই জানেন, তারপরে একটু ক্লিয়ার করি। যে আমরা সর্বপ্রথমে যে পাইথনটাকে কি করব, ডাউনলোড করব। ঠিক আছে, পাইথনটাকে ডাউনলোড করব ফর উইন্ডোজ। আসলে যদি সার্চ দেই তাতেই হচ্ছে যে সর্বপ্রথমে পাইথনটা যেহেতু একটা অর্গানাইজেশন কর্তৃক ওপেন সোর্স, সো এটার জন্য আমাদের কোনো টাকা পে করতে হবে না। আমি পাইথন ডাউনলোড অপশনে যখন যাব, নিশ্চয়ই স্ক্রিন দেখা যাচ্ছে। যাওয়ার সর্বপ্রথমে আসলে পাইথনের বিভিন্ন ভার্সন আছে আর কি, হ্যাঁ। আমরা আসলে চেষ্টা করব সর্ব লেটেস্টে নেওয়ার জন্য। এবং হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ, ডাউনলোড পাইথন 3.13.2। ঠিক আছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, আমাদেরকে সর্বলাস্ট হচ্ছে যেটা আসলে এসেছে সেটা হচ্ছে 3.14, মানে দ্যাট মিনস এটা হচ্ছে আমার রানিং আর এটা হচ্ছে প্রি রিলিজ। তো আমি আসলে প্রি রিলিজটাকে ইনস্টল করতে চাচ্ছি না, কারণ যদি ইন্টারেস্ট থাকে সে করতে পারেন। তো সেক্ষেত্রে আমি অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাকে ডাউনলোড করলাম, হ্যাঁ। আমি এটাকে ডাউনলোড করার সাথে সাথেই হচ্ছে আমার ডাউনলোড অপশনটা শুরু হয়ে গেল এবং ডাউনলোড হচ্ছে। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে আমার হয়তো আগে থেকে ডাউনলোড করা আছে,
যেহেতু আমার এই ধরনের এনভায়রনমেন্ট সেট আপ করা আছে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে একটু ডাউনলোডটা কমপ্লিট করতে চাই, কিংবা করতেছি আর কি। হ্যাঁ, এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাজ ইট ইজ অন্যান্য যেরকম সফটওয়্যার ডাবল ক্লিক করে আমরা হচ্ছে যে ইনস্টল করি, এটাও ঠিক সেভাবে ইনস্টল করব। এবং ইনস্টল করার পর আপনারা চাইলে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ওএস এর ক্ষেত্রে বাই ডিফল্ট কিন্তু হচ্ছে ইনস্টল করা থাকে আর কি। তো সেই ক্ষেত্রে ইনস্টল করা আছে কিনা যদি সেটা আমি দেখতে চাই, তাহলে উইন্ডোজ আর সিএমডি মোডে গিয়ে, মানে কমান্ড মোডে গিয়ে আমি চাইলে কিন্তু হচ্ছে লিখতে পারি যে হচ্ছে পাইথন, যদি এন্টার দেই তাতে করে কিন্তু হচ্ছে আমাকে পাইথনের ভার্সন দেখাচ্ছে। আমার স্ক্রিন তো নিশ্চয়ই দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, যে প্রসঙ্গে ছিলাম, তাহলে এর মানে হচ্ছে আমি কি লিখলাম, যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আমাকে ভার্সন সহ, হ্যাঁ, আমার সর্বলাস্ট ভার্সন যেটা আমি ইনস্টল করছি অনেক আগে, তাও এটা একটু আপডেট করা দরকার। বাই দ্য ওয়ে, পাইথন 3.11.4 ভার্সন এটা আছে। তো এখন যেটা ইনস্টল করছি কিংবা হচ্ছে ডাউনলোড করছি এটা হচ্ছে 3.13। তো অ্যাজ ইট ইজ এটাকে হচ্ছে আমরা জাস্ট ডাবল ক্লিক করব, মানে সেই ক্ষেত্রে ডাবল ক্লিক করলে আমাকে বলবে যে ইনস্টল করার ক্ষেত্রে আমরা অ্যাজ ইট ইজ সেভাবে ইনস্টল প্রগ্রেস করে যাব। এতে করে হচ্ছে আমাদের এটা ইনস্টল প্রগ্রেস হবে। আমি একটু দেখাচ্ছি আর কি। হ্যাঁ, একটু সময় নিচ্ছে আসলে। অলরেডি আমার একটা ভার্সন ইনস্টল আছে, এটার উপরে হচ্ছে একটা লেয়ার দিচ্ছি আর কি। এটা একটু সময় নিচ্ছে। ইন দা মিন টাইম আমরা একটু এটা ইনস্টল হোক, আমরা একটা অন্য একটা কাজ করি পাশাপাশি। হ্যাঁ, এটা তো আসলে ইনস্টল আমরা যারা আছি ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে খুব সহজেই পারবো। আশা করি মনে হয় কারো কোনো প্রবলেম হবে না। পাশাপাশি হচ্ছে আমরা বিএস কোড এডিটর, এটার সাথে এমন কেউ আছে যে কিনা হচ্ছে পরিচিত না, এমন কেউ আছে যে বিএস কোড এডিটরের সাথে পরিচিত না, এমন কেউ আছে কিনা? এর মানে এমন কেউ হয়তো নাই। ওকে, স্যার আমি পরিচিত না। আচ্ছা আচ্ছা, আহ, ঠিক আছে, নো প্রবলেম। আমরা হচ্ছে বিএস কোড এডিটরটাও তাহলে একটু দেখাই দেই আর কি। হ্যাঁ, যেহেতু আমরা শুরুই করছি আজকে প্রথম দিন, সো আমরা সেটাও একটু দেখাই দিই যে হচ্ছে বিএস কোড এডিটর ডাউনলোড, বিএস কোড এডিটর ডাউনলোড দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো সো আমরা ভিএস কোড এডিটরটাও হচ্ছে ফ্রি, কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ঠিক আছে, এরকম লিংকে যাব, লিংকে যাওয়ার পর হচ্ছে আমার যেহেতু উইন্ডোজ মেশিন, আমি এখান থেকে উইন্ডোজটা সিলেক্ট করব। এবং উইন্ডোজের আসলে যেহেতু আমাদের 64 কত বিটের ওএস সেভাবে সে অনুসারে আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে, এখন যখন আমি এটাতে ক্লিক করব সেটা অনুসারে হয়তোবা আমার সেই ভার্সনটাই ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, যে বিএস কোড ইউজার সেটআপ, হ্যাঁ, সেভাবে হচ্ছে আমার সেটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এবং সেটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি যদি এটাকে আগের আগের মতো করে আপনি ইনস্টল করি, জাস্ট নেক্সট নেক্সট করে, এতে করে এটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল যদি হয়ে যায় আমার যেইভাবে হচ্ছে আসবে, এই যে একটু লক্ষ্য করে দেখেন আমার কার্সরটা বর্তমানে যেখানে আছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ভিজুয়াল কোড স্টুডিও হচ্ছে, মানে বিএস কোড এডিটর যেটা আর কি। হ্যাঁ, এটাতে আমি ডাবল ক্লিক করলাম। এটা, আচ্ছা বাই দ্য ওয়ে, আমি সর্বলাস্ট যে কাজগুলো করছি এগুলা, আমি আসলে এই পিসিটা সাধারণত খুব বেশি ব্যবহার করা হয় না, সত্যি কথা যেটা। ওকে, এটা আমার যে প্রসঙ্গে ছিলাম আর কি। হ্যাঁ, তো এরকম এরকম একটা আসবে আর কি, স্ক্রিন আসবে তখন। আমি তো অনেকগুলো আসলে ফাইল খোলা আছে, এগুলো একটু ক্লোজ করি। ওকে,
তো যে প্রসঙ্গে ছিলাম আমি ওই দিক থেকে হচ্ছে আমার পাইথন আমার ইনস্টল শেষ, সেটআপ ওয়াজ সাকসেসফুল। ওই যে আমরা পাইথন ওইদিকে ইনস্টল করে দিলাম, ঠিক আছে, এটাকে আমি ক্লোজ করলাম, আমার পাইথন ইনস্টল শেষ। অনুরূপভাবে আমার যে এটা ডাউনলোড হয়ে গেল, এখন আমি আর এটাকে নতুন করে মানে ইনস্টল করতেছি না আর কি। হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি বুঝে নেবেন। এই যে ভিএস কোড ইউজার সেটআপ, এটাতে আমি অ্যাজ ইট ইজ ডাবল ক্লিক করব, দেন হচ্ছে আমরা তো জানি নেক্সট নেক্সট করে যাব। এটাও হচ্ছে যাদের ইতে ইনস্টল করা নাই, হ্যাঁ, আমাকে অলরেডি এখানে করতেছে, মেসেজ দিছে সেটআপ ওয়াজ ডিটেক্টেড দ্যাট ওয়াজ ভিজুয়াল স্টুডিও কোড ইজ কারেন্টলি রানিং। যেহেতু আমার একবার কি করা আছে, ইনস্টল করা আছে, সেজন্য আমার এই মেসেজটা দিচ্ছে। তো সুতরাং আপনাদের ক্ষেত্রে এই মেসেজটা দিবে না যাদের হচ্ছে এই ভিজুয়াল কোড এডিটর যেটা যদি ইনস্টল করা না থাকে আর কি, ঠিক আছে। তো আমি কেটে দিচ্ছি এটা ইনস্টল করতেছেন, একই প্রসিডিউর, ট্রাস্ট মি ইজ ভেরি সিম্পল এন্ড ভেরি ইজি। আপনারা খুব সহজেই পারবেন আর কি। হ্যাঁ, যাদের ইনস্টল করার নাই। তো ইনস্টল করার পর আপনি যখন এটাকে ডাবল ক্লিক করবেন, এরকম ধরনের একটা হচ্ছে এনভায়রনমেন্ট আসবে আর কি, ঠিক আছে। তো এইরকম এনভায়রনমেন্ট আসার পরে আপনি যদি এখানে ফাইলে ক্লিক করেন, ফাইলে ক্লিক করার পরে আপনি নিউ ফাইল নিতে পারেন। তো নতুন একটা ফাইল যদি নেন, আপনি যেই ধরনের ফাইল আপনি এক্সটেনশন দিবেন, এটা এই ধরনের ফাইলেই কাজ করতে পারবেন। ভিজুয়াল, যেহেতু অনেকেই হয়তো ভিজুয়াল কোড স্টুডিওটা সম্পর্কে জানেন না, একটু বলে নেই এটা আসলে কেন আমরা ইনস্টল করলাম। আমার মনে হয় আমার পার্টিসিপেন্ট যারা আছেন ওদের অনেককেই এটা বলা উচিত বলে আমার কাছে মনে হচ্ছে। টু বি অনেস্ট, there are various kind of code editor where we can write our code. First of all, Visual Code Studio, Sublime অথবা Atom অথবা Notepad++, এরকম অনেক কোড এডিটর আছে, অসংখ্য কোড এডিটর আছে, ঠিক আছে। এবং যারা কিনা ফ্রন্ট এন্ডে কাজ করতে চায়, বিশেষ করে HTML রান করার জন্য, ওরা চাইলে শুধুমাত্র একটা টেক্সট প্যাডের মধ্যেও কিন্তু হচ্ছে HTML কোড রান করতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমি আসলে ওইদিকে যেতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি ভিজুয়াল কোড স্টুডিও রিলেটেড কথা। ভিজুয়াল কোড স্টুডিও হচ্ছে এমন একটা হচ্ছে এডিটর, কোড এডিটর, যেখানে আপনি হচ্ছে চাইলে জাভার কোড, চাইলে হচ্ছে সি এর কোড, C++ এর কোড, C# এর কোড, কিংবা হচ্ছে পাইথনের কোড, এরকম অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডিং হচ্ছে আপনি এখানে কি করতে পারবেন, রান করতে পারবেন। তো সেক্ষেত্রে ভিজুয়াল কোড স্টুডিওটা অনেক বেশি জনপ্রিয় এবং হচ্ছে অনেক বেশি ইউজেবল আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি 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 প্রিফার করব যে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, বাট দেয়ার ইজ নো বাউন্ড যে আপনাকে এটা করতেই হবে, ইটস আপ টু ইউ। বাট আমি হয়তো এটা ইউজ করে দেখাবো আর কি, ঠিক আছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে প্রসঙ্গে ছিলাম, এইটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, যে এক্সটেনশন গুলো আমরা হচ্ছে প্লাগইন করে নিলে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো। ধরে নিলাম যে হচ্ছে আমি এখানে একটা ফাইলে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দেখেন আমি কি ধরনের ফাইল নিব আর কি, ঠিক আছে। পাইথন ফাইল যদি নিতে চাই তাহলে পাইথন ফাইল নিতে পারবো, যদি হচ্ছে আমি টেক্সট ফাইল নিতে চাই টেক্সট ফাইল নিতে পারবো, আমি যদি জুপিটার নোটবুকের যদি নিতে চাই সেক্ষেত্রে জুপিটার নোটবুকের নিতে পারবো আর, ঠিক আছে। তাহলে আমি পাইথনের যদি নিতে চাই তাহলে হচ্ছে এই বাই ডিফল্ট একটা হচ্ছে ডট পাই নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আনটাইটেল, একটা নাম দেওয়া হয়নি আর কি। তো এতে যদি আমি যদি মানে কন্ট্রোল এস চাপি তাহলে হচ্ছে আমাকে বলতে চাচ্ছে যে আপনি একটা নাম দেন, মানে দেখেন সেভ এস টাইপ কিন্তু পাইথন হয়ে গেছে, তাই না, মানে টাইপটা পাইথন টাইপ হবে। ওকে ফাইন, আমি ধরে নিলাম যে ফার্স্ট নামে ফার্স্ট ডট পাই, তাহলে একটা কি নামে তৈরি হয়ে যাবে, ফার্স্ট ডট পাই। পাই মিনস হচ্ছে পাইথনের জন্য পাই। প্রত্যেকটা মানে ফাইলের জন্য কিন্তু একটা এক্সটেনশন থাকে, আমরা জানি, যেমন ওয়ার্ড ফাইলের জন্য ডট ডিউসি অথবা ডিউসিএক্স ডক, কিংবা হচ্ছে টেক্সটের জন্য হচ্ছে ডট টিএক্সটি। হ্যাঁ, এবং যে কোনো একটা নতুন একটা যে টেক্সট ফাইল তৈরি করলে হচ্ছে আমাদেরকে এরকম দেখায় কিন্তু হচ্ছে ডট। তো যে প্রসঙ্গে ছিলাম যে হচ্ছে এই যে প্রত্যেকটা ফাইলের একটা হচ্ছে এক্সটেনশন থাকে আর কি, ডট টিএক্সটি অথবা পিপিটি এরকম আর কি। তো এইটার ক্ষেত্রে আমরা পাইথনের জন্য ডট পাই, পিএইচপির জন্য ডট পিএইচপি, কিংবা এইচটিএমএল এর জন্য ডট এইচটিএমএল।
এরকম আর কি। হ্যাঁ, তো ওকে ফাইন, যে প্রসঙ্গে ছিলাম, আমরা হচ্ছে ডট পাই নামে একটা ফাইল নিয়ে নিলাম। এখন আমরা চাইলে পরবর্তী কোডগুলা এখানে রান করতে পারবো, এটা একটা মাধ্যম। এটা একটা মাধ্যম হতে পারে। একটু মজার জিনিস দেখাই, যেখানে কিনা হচ্ছে এই একটা এক্সটেনশন নামে একটা জায়গা আছে এখানে। এই যে মানে এক্সটেনশন, আপনারা কার্সরটা দেখতে পাচ্ছেন কি? আমি যেখানে ঘরেরটার নামই হচ্ছে এক্সটেনশন, এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন অ্যাড করা যায়। আমি যদি চাই যে না আমি এখানে সি এর কোড রান করব, ঠিক আছে, আম, এই ভিজুয়াল কোড স্টুডিওর ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমি যদি সি প্লাস প্লাস লিখি, সি প্লাস প্লাস আমাকে দেখাবে সি প্লাস প্লাস এর এডিটর এক্সটেনশন যদি আমি ইনস্টল করে নেই, তাহলে সি প্লাস প্লাস এর কোড আমি এখানে রান করতে পারবো। ঠিক আছে, আমি যদি এখানে পিএইচপি কোড রান করতে চাই, আমি মানে মোট কথা হচ্ছে কোনো এক্সটেনশন আমি প্লাগ ইন করে আমি সেইগুলোকে কাজ করতে পারবো কিংবা রান করতে পারবো। ঠিক আছে, এটা আসলে এই আজকে আমরা এটা এখানে এইভাবে দেখলাম। সেকেন্ড আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, একটু মজা লাগবে আশা করি আপনাদের ক্ষেত্রে। আমাদের যাদের কম্পিউটার নাই, হ্যাঁ ধরে নিলাম আমার কম্পিউটার নাই, আমার শুধু ফোন আছে এবং ইন্টারনেট কানেক্টিভিটি আছে, চাইলে কিন্তু আমিও আমার কোড করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। এনভায়রনমেন্ট আমাকে রেডি করে দেওয়া আছে। তো এই এনভায়রনমেন্টের নাম কি? এটা হচ্ছে গুগল কুলেব নামে, গুগলের নিজস্ব একটা এনভায়রনমেন্ট আছে। আমরা তো নিশ্চয়ই ক্লাউড কথাটার সাথে পরিচিত, তাই না? ক্লাউডের সাথে কি পরিচিত আমরা সবাই? আচ্ছা, ক্লাউড, না আমরা স্যার। ক্লাউডের, আচ্ছা ক্লাউড বিষয়টা পরিচিত। হ্যাঁ, আমরা আমরা অনেকেই ক্লাউডের সাথে পরিচিত এবং হচ্ছে ক্লাউড ব্যবহার করি। কিরকম একটু বলি, তখনই বলবেন হ্যাঁ স্যার এটা তো এরকম করি। আমরা গুগল ড্রাইভ আপনি ইউজ করি না? ইউজ করি। হ্যাঁ স্যার। আচ্ছা, গুগল ড্রাইভটাও কিন্তু হচ্ছে এক ধরনের ক্লাউড স্টোরেজ। ঠিক আছে, এখানে গুগল আমাকে একটা সুবিধা দেয়, আমি যদি একটা অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্টের করেসপন্ডিং এ 15 জিবি ডাটা আমি ফ্রি রাখতে পারি। এটা আমার ইমেল কিংবা গুগল ড্রাইভ অথবা গুগল ফটোস কিংবা হচ্ছে একটা ইমেলের করেসপন্ডিং এ আমাকে 15 জিবি পর্যন্ত ফেসিলিটি ওরা আমাকে দেয়। এরপরে আমাকে কিনে নিতে হয়, সেটা আলাদা বিষয়। বাট এটা কিন্তু হচ্ছে গুগলের হচ্ছে একটা ক্লাউড সুবিধা। অনুরূপভাবে গুগলের অনেকগুলা সুবিধার মাঝে গুগল ফটোস, গুগল ক্যালেন্ডার, গুগল ম্যাপ, গুগল এরকম অনেক সুবিধা আছে, তাই না? এর মাঝখানে গুগলের একটা সুবিধার নাম হচ্ছে মানে এটাকে গুগল কুলেব বলে। ঠিক আছে, এই যে এই সুবিধাগুলো গুগল আমাদেরকে দেয়, তাই না? যে ম্যাপ, প্লে স্টোর কিংবা হচ্ছে ড্রাইভ, কন্টাক্ট, ট্রান্সলেট, শপিং, জেমিনি, এখন আমাদেরকে এআই টুলস হিসাবে জেমিনি কিংবা ডক্স এরকম অনেক কিছু দেয়, গুগল স্লাইড কি, যাই হোক। আমার কনসার্ন আসলে ওই জায়গাতে না, আমি আসলে যে জায়গাতে যাব সেটা ইউজ করব হচ্ছে গুগল কুলেব। এখন গুগল কুলেবটা আসলে কি জিনিস এবং কিভাবে আমি ব্যবহার করতে পারি? ওকে ফাইন, সরি, আমি একটু দেখাই যে আমার আসলে এখানে একটা একটা ড্রাইভ তৈরি করছি। ধরে নিলাম যে হচ্ছে আপনাদের জন্য, আপনাদের বেসের জন্য। এই ফোল্ডারটার ভিতরে গেলাম, এখানে গিয়ে আমি যদি রাইট ক্লিক করি এবং দেখেন রাইট ক্লিক করার পরে আমি হচ্ছে মোড়ে গেলাম। ঠিক আছে, মোড়ে গিয়ে আমি দেখেন গুগল কুল ল্যাবরেটরি, ঠিক আছে, কুল্যাব সংক্ষেপে বলে, মানে ল্যাবরেটরিকে আমি ল্যাব বলছি আর কি। হ্যাঁ, গুগল কুল ল্যাবরেটরি। আমি যদি এটাতে ক্লিক করি এবং হচ্ছে আমাকে একটা এনভায়রনমেন্টে নিয়ে যাবে, যে এনভায়রনমেন্টটা হচ্ছে ওখানে আমি হচ্ছে পাইথনের যে কোনো ধরনের কাজই আমি করতে পারবো। ঠিক আছে, এখানে আমার কোনো এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে না। আমার হচ্ছে এটা মোবাইলে হোক, ডেস্কটপে হোক, ল্যাপটপে হোক, যে কোনো জায়গায় হোক, কোনো প্রবলেম নাই। আমি বাসে যাচ্ছি, বাসে বসে বসে জ্যামের মধ্যে আমি চাইলে আমি এখানে কোড করতে পারবো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো এই কাজগুলো আসলে কিভাবে করা যায় আমরা একটু সেটা দেখি। হ্যাঁ, একটু ডিফারেন্ট জিনিস দেখি আর কি। ঠিক আছে, ওকে, এখনো চাইলে আমরা কোড রান করতে পারবো। এখন আরো কয়েকটা জিনিস দেখাই আমি কি, যে সর্বপ্রথমে আমি একটু দেখাইছিলাম না যে হচ্ছে আমি যদি আমার একদম সিএমডি কমান্ডে এসে রানে গিয়ে যদি আমি লিখি যে পাইথন, ওখানে আমাকে একটা এনভায়রনমেন্ট দিয়ে দিচ্ছে, আমি চাইলে কোড এখানেও লিখতে পারি। আমরা এখন তিনটা জায়গায় কোড লিখি, আমরা দেখব। নাম্বার ওয়ান, আমরা জানি পাইথনের ক্ষেত্রে যে কোনো স্ট্রাকচার, হ্যাঁ পাইথনের প্রথম স্ট্রাকচারটা যদি আমি চিন্তা করি, একটু যাই আমরা কোডের দিকে।
না আজকে ওইরকম কোড করব না, বাট হচ্ছে শুধুমাত্র এনভায়রনমেন্ট গুলা দেখাই দিব যে আমরা এখানে 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 কোড চাইলে রান করতে পারি। হ্যাঁ, আমাদের কোনো প্রবলেম নাই। ওকে, আমরা এনভায়রনমেন্ট হিসেবে ধরে নিলাম আমাদের যে কোনো কিছু সিতে যেরকম প্রিন্টএফ দিয়ে হচ্ছে আমরা আউটপুট দেখাই, কিংবা সি প্লাস প্লাসে যেরকম সি আউট দিয়ে আমাদের হচ্ছে আউটপুট দেখাই, এখানে ইয়ের ক্ষেত্রে কি বলে পাইথনের ক্ষেত্রে আমরা হচ্ছে আউটপুট দেখানোর জন্য হচ্ছে প্রিন্ট, শুধু প্রিন্ট, ঠিক আছে। আর বাকি যে স্ট্রাকচার মানে আমি যদি চাই ও সি এর মতো লিখতে পারবো, কোনো সমস্যা নাই। যেমন হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যাঁ আমি এটা লিখলাম, কোনো সেমিকোলন কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট এতটুকু। এটা আমাকে আউটপুট হিসাবে এইটাই দেখাবে, হ্যালো ওয়ার্ল্ড। এই যে দেখেন, আচ্ছা ওয়ার্ল্ড আউটপুট হিসাবে আমাকে এটাই দেখাবে, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড। মনে করেন আপনার দুইটা সংখ্যা যোগ করবেন, এখানে আমাদের সি অথবা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে কি করা দরকার হতো, আমাকে ওখানে দরকার হতো হচ্ছে একটা ভেরিয়েবল নেওয়ার ক্ষেত্রে দুইটা সংখ্যার প্রথমে একটা ভেরিয়েবল, এটা কোন টাইপের ভেরিয়েবল, এটা কি ইন্টিজার না ফ্লোট না ডাবল না হচ্ছে ক্যারেক্টার না স্ট্রিং। হ্যাঁ, যদি সি অথবা সি প্লাস প্লাস এর কথা চিন্তা করি, কি করতে হতো, প্রথমে আমাকে ভেরিয়েবল অ্যাসাইন করতে মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো, তারপরে ভেরিয়েবল অ্যাসাইন করতে হতো, তারপরে হচ্ছে ওই দুইটা সংখ্যাকে যোগ করতে হতো। কিন্তু এই পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে সিম্পলি দেখাচ্ছি আর কি, এখানে এত ঝামেলা কিংবা হচ্ছে জটিলতার কোনো দরকার নাই। আমার মনে হয়েছে যে হচ্ছে আমার একটা সংখ্যা হবে এ এবং এর মধ্যে রাখবো আমি 10, আবার আরেকটা ভেরিয়েবল মনে হয়েছে যে বি, বি এর মধ্যে রাখবো 20। এখন আমি হচ্ছে কি করব, সি নামে একটা ভেরিয়েবল নিয়ে এ প্লাস বি কে রাখবো, ঠিক আছে, এ প্লাস বি কে, ঠিক আছে। এখন ই কে গিয়ে আমি এখন ই কে দেখাই দেব, আউটপুট দেখাই দেব, দা সামেশন সামেশন অফ টু নাম্বার নাম্বার ইজ, আবার কোলন দিলাম, কোটেশন দিলাম, মানে ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করলাম, কমা দিয়ে আমি হচ্ছে বলে দিলাম সি, ঠিক আছে, সি বলে দিলাম এবং ক্লোজ করলাম, ঠিক আছে। দেখাচ্ছে না আমাকে দুইটা সংখ্যার যোগফল আমাকে দেখিয়ে দিচ্ছে না। আমি কিন্তু চাইলে আমার পাইথন যদি ইনস্টল থাকে, আমি কিন্তু কোনো এডিটর ছাড়াও পাইথনের কোড আমি রান করতে পারবো, ঠিক আছে। নিশ্চয়ই ব্যাপারটা জটিল মনে হচ্ছে কি কারো কাছে, সি এর চেয়ে তো সহজ মনে হচ্ছে না এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে, মানে যদি আমি তেমন কিছুই দেখাই নাই, বাট স্ট্রাকচারগত কি মনে হচ্ছে, একটু সহজ মনে হচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, এটা গেল কোন এনভায়রনমেন্টের ক্ষেত্রে, এটা হচ্ছে মানে যেখানে আমরা মানে কমান্ড মোডে রান করি আর কি। এখানেও চাইলে আমরা হচ্ছে কোড রান করতে পারি। ওকে ফাইন। এখন মনে হচ্ছে কারো কারোর ক্ষেত্রে যে কমান্ড মোড তো আমি হচ্ছে মোবাইলে বাসে এটা আমি রান করতে পারবো না, এটা তো তখন আমার তো এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমার ফোনে নাই। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এই এনভায়রনমেন্টটা ব্যবহার করতে পারি, যেটা কিনা গুগল কোল্যাব, ঠিক আছে। সেম বিষয়গুলো আমরা এখানে এখানে রান করতে পারি। যে আমি যদি চাই প্রিন্ট দিয়ে হচ্ছে আমি প্রথমে দেখাবো যে হ্যালো ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ড, ঠিক আছে। আমি যদি এতটুকু করি, যদি আমি রান করি, এই যে এখানে এটা আউটপুট দেখাবে নিচে, ঠিক আছে। এটা সবকিছু প্রিডিফাইন্ড, সবকিছু নির্ধারণ করা আছে, আমি জাস্ট কোড করব, তার করেসপন্ডিং আউটপুট আমি নিচে পেয়ে যাব আর কি। হ্যাঁ, এই যে আমাকে দেখিয়ে দিয়েছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এখন যদি চাই আমি যে না মানে আমার কোড শেষ হয় নাই, আমি আরো কিছু রান করব, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমি এখানে যদি চাই যে হচ্ছে এ ইকুয়াল টু ওই যে আগের মতো দুইটা সংখ্যাকে যোগ করে দেখাবো, হ্যাঁ, যে বি ইকুয়াল টু এরকম দেখাবো, এবং হচ্ছে প্রিন্ট ইকুয়াল টু সবচেয়ে একটা মজার একটা জিনিস দেখাই, ঠিক আছে। দ্য সামেশন ইজ দিলাম, দিয়ে আমি হচ্ছে এ প্লাস বি দিলাম, ঠিক আছে। এখন আমি যদি এটাকে রান করতে চাই, তাহলে কি দেখাচ্ছে, অ্যাজ ইট ইজ আমার যোগফল দেখাচ্ছে। তাহলে এর মানে হচ্ছে আমি চাইলে কোড এখানেও রান করতে পারি, ঠিক
ঠিক আছে? ওকে, এখন মূলত আমরা মানে আমাদের মূল কাজ করব কিন্তু হচ্ছে আমাদের এই এডিটরের মধ্যে। হ্যাঁ, আমি দেখাচ্ছি যে এখানেও কোড রান করা যায়, যে চাইলে আমি ওখানেও কোডগুলা করতে পারি আর কি। জটিল মনে হচ্ছে কি কারোর কাছে কিছু? কারোর না কাছে স্যার, স্যার গুগল খুলে কি নেট ছাড়া কি কোড রান হবে? না 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 না, সেটা তো আমি বললাম প্রথমে যে হচ্ছে আমাকে এটা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এবং হচ্ছে গুগলের সার্ভারের ক্ষেত্রে কিংবা গুগলের মানে আমরা হচ্ছে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আসলে স্টোরেজ এজ এ ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, রিসোর্স এজ এ ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, সফটওয়্যার এজ এ ক্লাউড সার্ভিস হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাকে ওই যে গুগল কোল্যাবটা, যেটা গুগলের আহ, যে ক্লাউড সার্ভিসের ক্ষেত্রে এটা আছে, ওদের ওখানেই রান হবে, ওদের ওখানে আমি কোড করব, জাস্ট কোডটা করব আমি, বাট ইন্টারফেসটা কানেক্টিভিটির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমাকে ওদের ইন্টারফেসটাকে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে? গুগল কোল্যাব ইউজ করার জন্য আমাকে একটা জিমেইল আইডি থাকতে হবে, জিমেইল আইডি দিয়ে আমি গুগলকে অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, এবং সেই অনুসারে ওদের এনভায়রনমেন্টটা আমি ফেসিলিটিটা নিতে পারবো আর কি। ঠিক আছে? এবং অবশ্যই সেটার জন্য আমার ইন্টারনেট কানেক্টিভিটি বাধ্যতামূলক। আর যদি আমি আমার 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 ল্যাপটপে কিংবা হচ্ছে ডেস্কটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান করতে চাই, সেক্ষেত্রে আমি কমান্ড মোডেও কিন্তু আমি রান করতে পারবো। আর থার্ড যে বিষয়টা, যদি আমাদের সবচাইতে ভালো মাধ্যম হতে পারে যে আমাদের নিজস্ব একটা এনভায়রনমেন্ট সেট আপ করে নিয়ে সে অনুসারে আমাদেরকে কাজ করা। ঠিক আছে? আমি কি বুঝতে পারলাম? ওকে, আহ তাহলে আমরা আহ, কাজ করার আগে আমরা আজকে একটু বিষয় দেখি, যে বিষয়গুলা হচ্ছে আমাদের জানা উচিত। আমরা কি এনভায়রনমেন্টটা সেট আপ করতে পারবো ইনশাল্লাহ? জানি যে আমরা আসলে সিম্পলি যে বিষয়টা জানবো, পাইথনের যে ডেটা টাইপ আছে, হ্যাঁ, আমরা জানি যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম ডেটা টাইপ আছে, পাইথনও ডেটা টাইপ আছে, তবে হচ্ছে টাইপকে আগে থেকে ডিফাইন করে দিতে হয় না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সুবিধা। তো আমরা এই বিষয়টা একটু দেখি কিভাবে ভেরিয়েবলকে অ্যাসাইন করে। কিছুক্ষণ আগে যদিও আমরা দেখেছি, তারপরে আমরা একটু বলি যে হচ্ছে কোন একটা ভ্যালু আমরা রাখলাম এক্স এর মধ্যে 5, এর মানে হচ্ছে এটাকে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এটাকে পাইথনের ভাষায় বলা হয় নাম্বার টাইপ ভেরিয়েবল। নাম্বার আসলে তিন ধরনের হতে পারে, যে হচ্ছে ফ্র্যাকশনাল এবং নন ফ্র্যাকশনাল, যেটা কিনা হয় ইন্টিজার বলে আর কি, মানে পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যা। আর এই নাম্বারের ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে কি স্ট্রিং। স্ট্রিং এর ভিতরে আমরা জানি যে হচ্ছে স্ট্রিং এর ভিতরে যে কোনো কিছুই আসতে পারে, ইভিন ইফ ডিজিট, নাম্বার কিংবা হচ্ছে আলফা নিউমেরিক্যাল, যে কোনো স্ট্রিং এর ভিতরে যে কোনো কিছুই আসতে পারে। তো এর মানে হচ্ছে আমাদের যে এক্স নামে যে ভেরিয়েবলটা আছে আর কি, হ্যাঁ, এক্স এর ভিতরে যে 5 আছে, 5 থাকা মানে হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আর হচ্ছে ওয়াই এর ভিতরে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে জন নামে যে ভেরিয়েবলটা আছে, সেটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। এবং হচ্ছে আমরা যদি চাই যে হচ্ছে আমাদের এই এই ভেরিয়েবল গুলার ক্ষেত্রে আমরা টাইপ কন মানে কনভার্সনও করতে পারি, দ্যাট মিনস টাইপ কাস্টিং বলে আর কি। হ্যাঁ, এই ভেরিয়েবলটাকে কিভাবে কাস্টিং করা যেতে পারে, ধরে নিলাম যে হচ্ছে আমার এক্স এর ভিতরে যেই হচ্ছে 3 আছে, 3 কে আমি str এ কনভার্ট করবো, দ্যাট মিনস স্ট্রিং এ কনভার্ট করে ফেলবো। তখন এটা কি হয়ে যাবে, যদিও আমার আপাত দৃষ্টিতে এটাকে 3 কে ইন্টিজার মনে হবে, কিন্তু বাস্তবে সেটা ইন্টিজার থাকবে না, এটা একটা স্ট্রিং হয়ে যাবে। এবং অনুরূপভাবে যে পূর্বের যে এক 3 আছে, এটা যদি কখনো স্ট্রিং হিসাবেও থেকে থাকে, এটা যদি আমি ইন্টিজারে কনভার্ট করি, তাহলে ওয়াই এর ভ্যালুটা ইন্টিজার হয়ে যাবে। এটা সম্পর্কে হয়তো আমরা যারা সি পড়ে আসছি আমরা অবগত আছি, তারপরেও যদি কেউ এখানে ওই সি কিংবা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা না থাকে, তাদের জন্য বলা। ঠিক আছে? কিংবা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট কিংবা দশমিক পূর্ণ সংখ্যা, এটাকে যদি আমরা এই যে 3 কে ফ্লোটিং এ কনভার্ট করি, তখন এটার ভ্যালুটা হয়ে যাবে 3.0, দ্যাট মিনস হচ্ছে দশমিকের পরে একটা সংখ্যা যোগ করে আমরা হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যা হিসাবে আমাদের প্রদর্শন করবে। আচ্ছা, এই কাজগুলো আমার মনে হয়
আমরা যদি হচ্ছে প্র্যাকটিক্যালি করি আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। প্র্যাকটিক্যালি করার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি করার জন্য আমাদের এই যে ওয়েবসাইট আছে গুগল কুলেবে চলে যাব, ঠিক আছে? গুগল কুলেবে গিয়ে আমরা কিছুক্ষণ আগে যে কোডটা আমরা রান করেছি, আমরা একটা কাজ করি, আমাদের এই যে এ ইকুয়াল টু মানে সরি এ ইকুয়াল টু না দিয়ে আমি একটা কাজ করি যে হচ্ছে আর নতুন একটা ভেরিয়েবল নেই, সি ইকুয়াল টু str, ঠিক আছে? str মানে হচ্ছে কি বললাম, স্ট্রিং, তাই না? মানে স্ট্রিং ফর str ভেরিয়েবল, এবং এটার ভিতরে যদি আমি এটাকে কি করি যে a কে অ্যাসাইন করে দেই, এই ভেরিয়েবলের মধ্যে কত আছে, এই ভেরিয়েবলের মধ্যে আছে 30। 30 ছিল একটা পূর্ণ সংখ্যা কিংবা হচ্ছে ইন্টিজার সংখ্যা, এটাকে আমি কি করলাম, টাইপ কাস্টিং করলাম। টাইপ কাস্টিং করে কার মধ্যে নিয়ে আসলাম, সি এর মধ্যে নিয়ে আসলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে সি এর মধ্যে এখন কত আছে, যে কোনো একজন বলেন সি এর মধ্যে কি আছে এবং কত আছে। সি নামে যে আমার কিন্তু নিশ্চয়ই দেখা যাচ্ছে, তাই না? 30 সরি কত আছে, 30 30টা কি, হ্যাঁ 30টা কি হচ্ছে এটা স্ট্রিং হিসাবে আছে নাকি হচ্ছে ইন্টিজার সংখ্যা হিসাবে আছে? স্ট্রিং। আচ্ছা, এর মানে হচ্ছে এটাকে কেন স্ট্রিং হিসাবে আছে, এটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করে নিয়ে আসছি, তাই না? str দিয়ে আমি স্ট্রিং এ কনভার্ট করছি, সেজন্য এটা স্ট্রিং হিসাবে আছে। তো কিছুক্ষণ আগে আমি এখানে যা দেখছিলাম আর কি, হ্যাঁ, এটাও ঠিক সেই অনুসারে স্ট্রিং এ কনভার্ট করা হয়েছে। তো এইভাবে আমরা হচ্ছে কি করতে পারি, টাইপ মানে কনভার্সন করতে পারি, টাইপ কাস্টিং বলে আর কি, ঠিক আছে? এখন আমরা একটা কাজ করব যে কিছুক্ষণ আগে যেই সংখ্যাটাকে আমরা বলতেছিলাম যে আমরা স্ট্রিং, দেখি এই সংখ্যাটা আসলে স্ট্রিং কিনা, যে সি কে আমরা স্ট্রিং হিসেবে পাই কিনা, ঠিক আছে? আমরা এটাকে একটু রান করি, আমি প্রিন্ট করব, কি প্রিন্ট করব, টাইপ, টাইপ সি কে প্রিন্ট করব। টাইপ মানে হচ্ছে এটা কোন টাইপের ভেরিয়েবল সেটা আমাকে আউটপুট হিসাবে দেখাবে। এটা যদি স্ট্রিং হয় স্ট্রিং দেখাবে, এটা যদি ইন্টিজার হয় ইন্টিজার দেখাবে, এটা যদি লিস্ট হয় লিস্ট দেখাবে। আচ্ছা, লিস্ট নিয়ে আমি এখনো বলি নাই, এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা বলবো আর কি, একদম প্রথম দিন তো, সেই জন্য হচ্ছে আমি এত ডিটেলসে যেতে চাচ্ছি না। আচ্ছা ওকে ফাইন, তাহলে এখানে আমাকে দেখাচ্ছে ক্লাস str, দেখতে পাচ্ছি আউটপুটটা ক্লাস str মানে স্ট্রিং হিসাবে দেখাচ্ছে। টাইপ হিসাবে কি আছে, সিটা স্ট্রিং, সেজন্য স্ট্রিং দেখাচ্ছে। একটু মজার জিনিস দেখাই, আমি যদি নতুন একটা ভেরিয়েবল নেই, নাম নিলাম ডি, এবং হচ্ছে যে বি নামে যে ভেরিয়েবলটা আছে এটাকে যদি আমি ফ্লোট নামে নিয়ে আমি যদি বি ভেরিয়েবলটাকে এখানে অ্যাসাইন করে দেই, এবং হচ্ছে পরবর্তী লাইনে যদি হচ্ছে আমি এই কাজটাকে করি নতুন ভাবে, যে হচ্ছে আমি ডি কে নিয়ে নিলাম এখানে, তাহলে আমাকে এখানে কি দেখানোর কথা, কেউ একজন বলবেন প্লিজ, লাস্ট আউটপুটটা কি আসবে ডি এর জন্য, কি আসা উচিত? ফ্লোট আসা উচিত, যেহেতু আমি ফ্লোটে কনভার্ট করছি, তাই না? এটাকে ফ্লোটে কনভার্ট করছি আমি ফ্লোটিং টাইপে, সেজন্য আমাকে এখানে দেখাচ্ছে লাস্ট ক্লাস ফ্লোট, মানে হচ্ছে টাইপটা ফ্লোটিং টাইপ হিসাবে, ঠিক আছে? মানে ক্লাস টাইপ, মানে ফ্লোটিংটা ক্লাস টাইপ ফ্লোট। ওকে, তাহলে এইভাবে আমরা হচ্ছে কি করতে পারি, কোন একটা বিষয়ে টাইপ কাস্টিং করতে পারি। মানে আজকের দিনে আমরা শুধুমাত্র শিখবো ভেরিয়েবলটা, কিভাবে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে হয়, আর সাথে একটা ফাংশনের নাম শিখলাম, সেই ফাংশনটার নাম হচ্ছে কি টাইপ ফাংশন, যেটাকে দিয়ে কি করা হয়, কোনো একটা ভেরিয়েবল কোন টাইপের সেটাকে বের করা হয়, তাই না? তাহলে আজকে আমরা যেই ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে এবং ভেরিয়েবল কিভাবে অ্যাসাইন করে এবং ভেরিয়েবলটার টাইপ কি, টাইপ ফাংশনের কাজ শিখলাম, তাই না? আমরা আজকে দুইটা ফাংশন দেখেছি, একটা হচ্ছে প্রিন্ট ফাংশন যেটা কিনা বিল্ট-ইন প্রিন্ট ফাংশন, আর একটা হচ্ছে বিল্ট-ইন টাইপ ফাংশন। বিল্ট-ইন ফাংশন দিয়ে আউটপুট দেখা হয় এবং টাইপ ফাংশন দিয়ে কোনটা ভেরিয়েবল কোন টাইপের সেটা দেখা হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখি, আমরা যে হচ্ছে এতক্ষণ বিভিন্ন ভেরিয়েবল দেখেছি, ইন্টিজার দেখেছি, ফ্লোট দেখেছি, স্ট্রিং দেখেছি, এখন আমরা স্ট্রিং কি হিসাবে অ্যাসাইন করার ক্ষেত্রে আমরা চাইলে যেমন আমি একটা নেই str নামে একটা স্ট্রিং নিলাম, এবং স্ট্রিং এর ভিতরে আমি চাইলে ডাবল কোটেশনের ভিতরে যদি বাংলাদেশ লিখে দেই, বাংলাদেশ লিখে দিলাম, তাহলে এই আমি যদি এখন প্রিন্ট হিসাবে
str কে প্রিন্ট করি তাহলে আমাকে বাংলাদেশে অবশ্যই দেখাবে। এখন প্রশ্নের জায়গা হচ্ছে str, সরি, হ্যাঁ, এখন প্রশ্নের জায়গা হচ্ছে এখন কি আমার এটা বাংলাদেশ দেখাবে? এই যে এই str ইকুয়াল টু বাংলাদেশ লিখলাম ডাবল কোটেশনের ভিতরে, যদি আমি ডাবল কোটেশন না দিতাম তাহলে কি আমাকে বাংলাদেশ লেখাটা দেখাতো? কেউ একজন কি বলবেন? এই যে পাইথনের ক্ষেত্রে আমরা দুইভাবে স্ট্রিংকে অ্যাসাইন করতে পারি। সিঙ্গেল কোটেশনের পরিবর্তে যদি আমি ডাবল কোটেশনের পরিবর্তে যদি সিঙ্গেল কোটেশনও দিতাম তাতেও হচ্ছে আমাকে কোনো প্রবলেম ছিল না। এই যে দেখেন আমি যদি আবার রান করি আমাকে আবার আউটপুট ঠিকঠাকই দেখাচ্ছে, কোনো ধরনের ভুল নাই। এর মানে হচ্ছে স্ট্রিংকে আমরা দুইভাবে অ্যাসাইন করতে পারি, সিঙ্গেল কোটেশন দিয়েও অ্যাসাইন করতে পারি, চাইলে ডাবল কোটেশন দিয়েও আমি কি স্ট্রিংকে অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, এই কথাটাই বলা হয়েছে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট যে কোনো ভাবেই হচ্ছে কি করা যায়, দেখানো যায়। তবে এই সি যেরকম একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, পাইথনে কিন্তু হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি চান এখানে পাইথনের ক্ষেত্রে এই এসটিএল লিখছেন না, এই এসটিএল এর জায়গাটা ক্যাপিটাল এস দিয়ে দেখেন, দেখবেন যে হচ্ছে সে আর ওকে চিনবেন, আপনাকে ইরর দেখাবে। এই যে দেখেন, এই যে দেখেন ইরর অলরেডি দিয়ে দিয়েছে। আমি যে একটা কথা বলেছিলাম যে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা ইন্টারপ্রেটারের মাধ্যমে কাজ করে, লাইন বাই লাইন কাজ করে, যতক্ষণ পর্যন্ত আপনার কোডের মানে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে আউটপুট দিবে, যখন থেকে হচ্ছে আপনার কোডের মানে ইরর থাকবে তো এরপরের থেকে আউটপুট দিবে না। মানে যতক্ষণ পর্যন্ত আপনার ইন্টারপ্রেট করতে করতে মানে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে করতে সে ভুল যেখানে গিয়ে পাবে ওখান থেকে আর সঠিক আউটপুট দিবে না। এই যে দেখেন এই যে str প্রিন্ট st, এই এসটা আমি বড় হাতের লিখছি, এখানে একটা ভুল আছে, এর আগ পর্যন্ত কিন্তু সে সঠিকভাবে সব আউটপুট আমাকে দেখিয়েছে, এরপর থেকে কিন্তু আমাকে আর দেখাচ্ছে না। কোথায় পর্যন্ত দেখিয়েছে, যে দেখেন টাইপ ডি মানে ফ্ল্যাট এই পর্যন্ত কিন্তু আমাকে আউটপুট দেখিয়েছে, ঠিকঠাক কোনো সমস্যা নেই। যখন থেকে st ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের মধ্যে বাংলাদেশ আর এখানে আমি প্রিন্ট হিসেবে দেখাচ্ছি st-টার এসটা বড় হাতের, তখন থেকে কিন্তু সে কি করতেছে, ভুল পাচ্ছে এবং সেই জন্য আমাকে আউটপুট দেখাচ্ছে না। তাহলে সেই জন্যই কিন্তু আমাকে বলতে হচ্ছে নেম st ইজ নট ডিফাইন্ড। আমি তো এই st নামে এটা তো ডিফাইনই করা হয় নাই, তাহলে আপনি কিভাবে ব্যবহার করবেন, এটা তো ডিফাইন থাকতে হবে। তো এই জন্য বললাম যে হচ্ছে এটা একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। আপনার যদি সামহাও কোনো বড় হাতের অথবা ছোট হাতের লেখার মধ্যে যদি ডিফারেন্স থাকে তাহলে সেটাকে রিকগনাইজ করতে পারবে না, দ্যাট মিন্স চিনতে পারবে না। ঠিক আছে, তো সেই জন্য এটাকে বলা হয় কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস কেস সেন্সিটিভ, যেমন মনে করেন সি অথবা সি প্লাস প্লাস, জাভা, এগুলো সবগুলোই কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনুরূপভাবে এই পাইথন প্রোগ্রামিংটাও হচ্ছে কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আজকে যেহেতু ভেরিয়েবল নিয়ে আমাদের চ্যাপ্টারটা কিংবা ক্লাসটা, আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি কিংবা কাজ দিয়ে দিচ্ছি। আসলে ভেরিয়েবলের নাম হিসাবে আমি যে এ বি সি ডি এস টি নিলাম, কিন্তু হচ্ছে আমি কি চাইলে আমার মন গড়া মত যে কোনো কিছু আমি ভেরিয়েবলের নাম হিসেবে নিতে পারবো? ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা মোটেও এরকম না। আমি চাইলে আমার ইচ্ছা মতো ভেরিয়েবলের নাম হিসেবে যে কোনো কিছু নিতে পারবো না। কি কি নিতে পারবো আর কি কি নিতে পারবো না? প্রথম কথা হচ্ছে যেটা, কি কি নিতে পারবো না এই সংখ্যাটাই কম, আর কি কি নিতে পারবো এই সংখ্যাটা অসংখ্য। তো এর মানে শুধু আমরা এটা জানতে হবে কি কি জিনিস আসলে ভেরিয়েবলের নাম হিসাবে নেওয়া যাবে, কি কি নেওয়া যাবে না। নাম্বার ওয়ান, ভেরিয়েবলের নাম হিসাবে প্রথমে একটা লেটার দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, একটা লেটার অথবা একটা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। লেটার হিসাবে কি হতে পারে, ক্যাপিটাল লেটারও হতে পারে, স্মল লেটারও হতে পারে, কোনো প্রবলেম নাই। ভেরিয়েবলের নাম একটা নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, ভেরিয়েবলের নামটা প্রথমে একটা নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, বাট নাম্বার মাঝে কিংবা পরে ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। ভেরিয়েবল নাম ক্যান বি কন্টেইন আলফা নিউমেরিক ক্যারেক্টার, ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেইন আলফা নিউমেরিক ক্যারেক্টার। যেমন আলফা নিউমেরিক ক্যারেক্টারের মধ্যে আন্ডারস্কোরটাও রাখা যাবে, তবে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা উচিত না। কোনো স্পেশাল ক্যারেক্টার কিরকম, যেমন @ হ্যাশ, ডলার, এগুলাকে ব্যবহার করা উচিত না। এবং ভেরিয়েবলের নাম হিসাব যেহেতু কেস সেন্সিটিভ, সুতরাং সেক্ষেত্রে
আমি যদি এইজ নামে একটা ভেরিয়েবল কল করে এটাকে বড় হাতের দিয়ে এটাকে হচ্ছে আউটপুট দেখাতে চাই, এটা হবে না, রিকগনাইজ করতে পারবে না। কিছুক্ষণ আগে আমরা এসটি নামে একটা স্মল লেটারে এস এবং টি দুইটাই ছোট হাতের লেটারে নিয়েছিলাম, বাট আমি যখন আউটপুট দেখাতে চেয়েছিলাম তখন আমরা হচ্ছে এসটা বড় হাতে নিয়েছি এবং টিটা ছোট হাতে নিয়েছিলাম। তো সেভাবেও আসলে করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। এখন তাহলে কি কি করা যাবে না? আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কোনো কিওয়ার্ডকে ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। যদি কোনো কিওয়ার্ডকে আমি ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে যাই, তাহলে কিওয়ার্ড নিজেই তার একটা নিজস্ব একটা মিনিং আছে, সেই মিনিংটা সে রক্ষা করতে যাবে, তো সেক্ষেত্রে সে এটাকে চিনবে না। তো সেক্ষেত্রে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহ এই রুলস গুলা প্রায় সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা সব জায়গায় সেম। ভেরিয়েবলের নাম হিসেবে এই সকল বিষয়গুলোকে ব্যবহার করা যাবে কিংবা যাবে না, ঠিক আছে? যে কি কি বলেছি আবার একটু মোটা দাগে বলি, এই বিষয়গুলো একটু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ইম্পর্টেন্ট। একই স্টেপ, একই স্ট্রাকচার, একই সবকিছু। যে প্রথমে কি করতে হবে, ভেরিয়েবলের নাম হিসাবে একটা লেটার দিয়ে শুরু করতে হবে অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে, এবং ভেরিয়েবলের নাম প্রথমেই নাম্বার দিয়ে শুরু করা যাবে না। নাম্বার ইউজ করা যাবে, তবে হচ্ছে সেটা প্রথম মানে ক্যারেক্টার অথবা লেটার হিসাবে না, পরবর্তীতে দ্বিতীয়, তৃতীয় অথবা শেষের হিসাবে ব্যবহার করা যাবে, ঠিক আছে? এবং ভেরিয়েবল নেম ক্যান কন্টেইন আলফা নিউমেরিক ক্যারেক্টার। যেমন আলফা নিউমেরিক ক্যারেক্টার হিসেবে আমরা একটু দেখি এখানে। যেমন প্রথমে আমাদের যে এটা একটা ভ্যালিড ভেরিয়েবল, ঠিক আছে? এটা একটা ভ্যালিড ভেরিয়েবল এবং আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, প্রথমে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই, কথাটা আমাদেরকে বলিয়ে দিয়েছে। এবং স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার মিক্স করে দেওয়া যাবে, কিংবা সবগুলা স্মল অথবা সবগুলা ক্যাপিটালও দেওয়া যাবে। এবং নাম্বার ব্যবহার করা যাবে, তবে প্রথমেই নাম্বার ব্যবহার করা যাবে না, প্রথম ক্যারেক্টারটাই নাম্বার ব্যবহার করা যাবে না। যেমন নাম্বার ব্যবহার করেছে, যেমন ভেরিয়েবল 1, ভেরিয়েবল 2, ভেরিয়েবল 3, ভেরিয়েবলের নাম ক্যান বি ভেরিয়েবল, নো প্রবলেম। আচ্ছা, কোনগুলো ইলিগাল? যে প্রথমেই নাম্বার ব্যবহার করছে, এটা ইলিগাল, ঠিক আছে? এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। মাই হাইপেন ভার, মাই ভেরিয়েবল, এখানে হাইপেন ব্যবহার করা যাবে না, কোনো স্পেস ব্যবহার করা যাবে না, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, তবে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে ইলিগাল, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসটা যেহেতু আমরা ভেরিয়েবল রিলেটেডই শিখতেছি, ভেরিয়েবল রিলেটেড আরো দুই একটা কথা বলি, ঠিক আছে? কারো কাছে কি বিরক্ত লাগতেছে, মানে একটু সময় বেশি হয়ে গেছে, এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কি কারো? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ভেরিয়েবল হিসাবে আমরা হচ্ছে এট এ টাইম একাধিক ভেরিয়েবলের মধ্যে, হ্যাঁ, মানে ভ্যালু অ্যাসাইন করা সম্ভব। কিরকম? আমরা একটু এক্সাম্পলে যাই, তাহলে আমার কাছে মনে হয় বেশি সহজ হয়ে যাবে। যে কোনো কিছু আসলে প্র্যাকটিক্যাল হতে সবচেয়ে ভালো। হ্যাঁ, ওকে, আমি একটা কাজ করি, মানে ভেরিয়েবল, মানে ভেরিয়েবল 1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু 3 ইকুয়াল টু হচ্ছে 4, ঠিক আছে? এখন কি করলাম, প্রিন্ট var1 দিলাম, ঠিক আছে? এখন আমি একটু আউটপুটটা দেখি। তাহলে দেখেন, আমি যদি এখানে ভেরিয়েবল 1 ইকুয়াল টু ভেরিয়েবল 2 ইকুয়াল টু ভেরিয়েবল 3 ইকুয়াল টু 4, আমি সবগুলা ভেরিয়েবলের মানই হচ্ছে 4। আমি যদি এখানে 3 দিতাম, তাতে আমাকে 4ই আসতো। আমি যদি আবার আউটপুট রান করি, তাহলে 4ই আসবে। মানে এট এ টাইম মাল্টি ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট করা যায় একসাথে, ঠিক আছে? কোথায় এই কাজটা করা যায়? হচ্ছে আমাদের পাইথনের ক্ষেত্রে। পাইথন আমাদেরকে এই সুবিধাটা দেয়, ঠিক আছে? আচ্ছা, এই ভেরিয়েবল হিসাবে যে আমি কিছুক্ষণ আগে বললাম যে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, আসলে কি করা যায় না? বাস্তবে কি তাই? একটু দেখি। মনে করেন যে ভেরিয়েবল @ মনে করেন w, ঠিক আছে, ইকুয়াল টু 5 দিলাম, দেখি তো এখানে যায় কিনা। দেখেন অলরেডি রেড লাইন দেখাই দিচ্ছে, এর মানে এটা বুঝতেই পারতেছি এটা কখনোই সম্ভব না। তারপর একটু শেষ আসার রাইখা একটু দেখি আসলে কি তাই যা কিনা। var @w, এই জিনিস দেখানোর সাথে সাথে আমাকে এর আগ পর্যন্ত আমাকে আউটপুট সব দেখাবে, বাট এখানে এসে আউটপুট দেখাবে না। এই যে দেখেন,
দেখছেন অ্যাজ ইট ইজ, মানে এই জায়গার জন্য আমার আউটপুটটা দেখাচ্ছে না, এই যে লাইন মানে 16 এই জায়গাতে দেখাচ্ছে না। এর মানে হচ্ছে আমাকে ওই ভেরিয়েবলের নেমিং যে কনভেনশন যেটা আছে, হ্যাঁ, যে রুলস এন্ড রেগুলেশন আছে সে অনুসারে আমি এটাকে ভায়োলেট করছি, সেজন্য এটা আমাকে এই 16তম লাইনে আমার ভুল ছিল। ক্লিয়ার? আচ্ছা, এই বিষয়গুলো আশা করি আমাদের সবার কাছে বোধগম্য হয়েছে। এখন আমি একটা চমৎকার বিষয় বলবো, যেইগুলা কিনা হচ্ছে এজ এ আপনারা অনেকেই হয়তো ডেভেলপার আছেন, কিংবা হচ্ছে অনেকেই হয়তো অনেক বড় বড় ডেভেলপমেন্টের সাথে সংযুক্ত হবেন, কিংবা হচ্ছে অনেকে আছেনও হয়তো বটে। আমরা জানি যে হচ্ছে আমাদের কোডিং যে স্ট্রাকচার আছে কয়েকটা কেসে হয়, এর মাঝখানে হচ্ছে একটা ক্যামেল কেস বলে, হ্যাঁ, একটাকে বলা হয় ক্যামেল কেস, একটাকে বলা হয় প্যাসকেল কেস, আর একটাকে বলা হয় স্নেক কেস। তিনটা প্রসিডিউর হচ্ছে আমাদের কোড স্ট্রাকচার হয়ে থাকে। এই তিনটা প্রসিডিউর কোড স্ট্রাকচারটা কি জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। যে কোনো জায়গায় যখন এরকম আমরা কোডিং স্ট্রাকচার ফলো করব, ক্যামেল কেস হলো আমরা বুঝবো ইচ ওয়ার্ড except the first start with a capital letter. Start with a capital letter. যেমন কি হতে পারে একটু একটা এক্সাম্পল দেখি। যেমন দেখেন এটাকে বলা হয় ক্যামেল কেস। ক্যামেলের অর্থ তো আমরা জানি, তাই না? ক্যামেল মানে হচ্ছে উট, কিন্তু তাই না? উটের ব্যাপারটা কিরকম হয়, যে সে হচ্ছে মানে সাধারণত শুরু হয় কিভাবে, যে ছোট হাতের লেটার দিয়ে শুরু হয়, পরবর্তীতে মাঝখানে যেই যেই নতুন ওয়ার্ড শুরু হবে ওই ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। যেমন মায়ের শুরু হলো, মাই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের সবগুলোই ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হলো। ভেরিয়েবলে যেটা আছে, ভেরিয়েবল লেখাটা, ভেরিয়েবলের ভিটা বড় হাতের, সবগুলোই ছোট হাতের। আবার যখন নেম শুরু হবে, নেমের এনটা বড় হাতের। এর মানে হচ্ছে যদি একটু আমরা লক্ষ্য করে দেখি, এটা হচ্ছে ক্যামেলের মতো একটা শেপটা ক্যামেলের মতো, ঠিক আছে? মানে ছোট হাতের দেন বড় হাতের, ক্রমান্বয়ে বড় হাতের গুলা হবে। আর যদি প্যাসকেল কেস হয়, ইচ ওয়ার্ড স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। প্যাসকেল কেসটা কি হয়, সাধারণত ক্যাপিটাল লেটারে হয়। প্রত্যেকটা প্রথমেরটাও হবে, এর পরবর্তী ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার অথবা লেটারটাও হবে, ক্রমান্বয়ে যত ওয়ার্ড আসবে প্রত্যেক ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার ক্যাপিটাল লেটারে হবে। এটাকে বলা হয় প্যাসকেল কেস, এটাকে বলা হয় প্যাসকেল কেস। আরেকটা সাধারণত খুব গ্লোবালি ব্যবহার হয়, সেটার নাম হচ্ছে স্ন্যাক কেস। স্ন্যাক কেসটা আমার কাছে মনে হয় সবচেয়ে বোধগম্য, মানে মাই ফেভারিট। যে কেমন হয়, যে সাধারণত কোনো একটা ভেরিয়েবলের যদি নাম হয়, কিংবা যদি হচ্ছে ফাংশনের নাম হয়, আমরা স্ন্যাক কেস যদি ব্যবহার করি, তো প্রথমে তার ওই ওয়ার্ড, তারপর একটা আন্ডারস্কোর, পরে দ্বিতীয় ওয়ার্ড, তারপর আন্ডারস্কোর, তারপরে তৃতীয় ওয়ার্ড, তারপরে আন্ডারস্কোর, তারপর চতুর্থ ওয়ার্ড, এরকম করে যত যাবে প্রত্যেকটা ওয়ার্ড একটা আরেকটার সাথে আন্ডারস্কোর দিয়ে সংযুক্ত হবে। কি দিয়ে সংযুক্ত হবে? আন্ডারস্কোর দিয়ে। কেননা কারণ কি আন্ডারস্কোর আমি হচ্ছে ভেরিয়েবলের নেম অথবা ফাংশনের নেমে এটা হচ্ছে আমি ভ্যালিড, আমি ব্যবহার করতে পারবো। তাহলে ওই আন্ডারস্কোর দিয়ে আমি জুড়ে দিয়ে আমি ওয়ার্ডের মিনিংটাও ঠিক রাখতে পারি, পাশাপাশি হচ্ছে আমাকে দেখলেও যে কেউ বোধগম্য হয়, আবার হচ্ছে আমার কোনো রুলস ভায়োলেশনও হয় না। তো এই জন্য আসলে এটা আমার কাছে খুবই চমৎকার ভাবে মনে হয় আর কি, যে স্ন্যাক কেস সাপের মতো আর কি, আঁকা বাঁকা, মানে ওই যে এই জন্য এটাকে স্ন্যাক কেস বলা হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো এই আমরা যদি এই কোডিং স্ট্রাকচার ফলো করি, যে কোনো তিনটার একটা ফলো করবো, এটা ক্যামেল কেস, প্যাসকেল কেস অথবা স্ন্যাক কেস। কেসটা ফলো করি বেশি, আপনাদের যার যেটা পছন্দ সেভাবে আপনারা হচ্ছে ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আসলে অ্যাসাইন মাল্টিপল ভ্যালু এটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি, যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এত, এইভাবেও করা যায়, কিংবা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড কমা ইকুয়াল, এরকম কমা কমা দিয়েও কিন্তু অ্যাসাইন করা যায়। আমরা একটু দেখি প্রয়োজনে, কোনো সমস্যা নাই। ধরে নিলাম যে হচ্ছে এক্স কমা এক্স নামে কি আগে কোনো ভেরিয়েবল নিচ্ছি না, আচ্ছা নিলে আবার নতুন করে অ্যাসাইন হয়ে যাবে, সমস্যা নেই। জেড কমা ইকুয়াল টু, আমরা যদি স্ট্রিং নেই তাহলে আমরা কি করতে পারি, ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিং রাখতে পারি অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে স্ট্রিং রাখতে পারি। মানে পাইথন দুইটাই সাপোর্ট করে। আমরা চাইলে সিঙ্গেল কোটেশনের মধ্যেও আমরা কি রাখতে পারি, স্ট্রিং রাখতে পারি। যেমন আমি এখন ডাবল কোটেশন দিয়ে দেখাচ্ছি,
দিস ইজ এক্স, ঠিক আছে, এটা একটা স্ট্রিং হিসেবে রাখলাম, দিস ইজ এক্স, কমা আবার নতুন ভাবে একটা নেই, দিস, আচ্ছা এটাকে এইভাবে রাখি, দিস ইজ ওয়াই, এটাকে একটা রাখলাম, কমা হচ্ছে আবার নতুন আরেকটা নিলাম, দিস ইজ, সরি এটাকে এইভাবে না, আগের স্টাইলেই রাখি, দিস ইজ জেড, ঠিক আছে, এইভাবে রাখলাম। এখন এইভাবেও যদি রাখি, আমি যদি এখন এসে প্রিন্ট করি, শুধু ধরে নিলাম প্রিন্ট করলাম কাকে, ওয়াই কে প্রিন্ট করলাম, হ্যাঁ, তাহলে আমাকে ওয়াই কে প্রিন্ট করলে আমার এক্সপেক্টেড আউটপুট কি, ওয়াই এর জন্য নিশ্চয়ই আমার এটা আসা উচিত, তাই না, দিস ইজ ওয়াই, তাই না? আচ্ছা তাহলে আমরা একটু দেখি যে আমাদের আসলে কি আসে আর কি। এই যে চলে আসে দিস ইজ ওয়াই, তাহলে এর মানে হচ্ছে আমরা যে ভেরিয়েবল অ্যাসাইন করলাম, মাল্টিপল অ্যাসাইনমেন্ট, মানে এট এ টাইম একাধিক মাল্টিপল অ্যাসাইনমেন্ট করে দিলাম, যে এক্স ক্রমান্বয়ে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এই ক্রমান্বয়ে ভ্যালুগুলো ওখানে এক্স ওয়াই জেড এর মধ্যে যাবে, ঠিক আছে। সুতরাং এইটা কিন্তু হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এরকম ভাবে অ্যাসাইন করার কোনো সুযোগ ছিল না, কিন্তু হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা চাইলে সেভাবে অ্যাসাইন করতে পারি আর কি, ঠিক আছে, মেনি ভ্যালু টু মাল্টিপল ভ্যারিয়েবল, ঠিক আছে, ওকে। আবার অনুরূপভাবে ওয়ান ভ্যালু টু মাল্টিপল অ্যাসাইনমেন্টও আমি করতে পারি, কিরকম, যে হচ্ছে আমরা আরেকটা কাজ করি, যে পরবর্তী লাইনে আসলাম, এসে হচ্ছে নতুন ভেরিয়েবল নিলাম, যে হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান ইকুয়াল টু জেড ওয়ান ইকুয়াল টু দিয়ে আমি হচ্ছে এটা দিস ইজ এক্স ওয়াই জেড এটা রাখলাম। এখন এক্স ওয়াই জেড এর যে কোনো একটা ভেরিয়েবলকে যদি আমি হচ্ছে এখানে প্রিন্ট করি, আমি কিন্তু হচ্ছে এখানে একটা ভেরিয়েবল যাকেই প্রিন্ট করি না কেন দিস ইজ এক্স ওয়াই জেড ই পাবো, আমি যাকেই করি না কেন, জেড ওয়ান কে করি কিংবা হচ্ছে জেড কে করি কিংবা মানে ওয়াই ওয়ান কে করি, যাকেই করি না কেন একটা ভ্যালুই পাবো। আমি দুইটাকে প্রিন্ট করে দেখাই, যে এখানে একবার জেড ওয়ান কে করি, একবার ওয়াই ওয়ান কে করি, ঠিক আছে, কিংবা আরেকবার এক্স ওয়ান কে করি, যাকেই করি না কেন একই ভ্যালু আসবে, ঠিক আছে। একটু যদি আমরা রান করি কোডটাকে, ওকে, আউটপুট আসতে একটু সময় নিচ্ছে, ওকে আউটপুট চলে আসছে, হ্যাঁ, এই যে ওহো সরি, আই এম ভেরি সরি, আই এম ভেরি ভেরি সরি, আমি আসলে ভেরিয়েবলের মান দেখাইতে চাচ্ছি কিন্তু ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিছি, তো ওকেই সে স্ট্রিং হিসেবে নিয়ে নিচ্ছে, আই এম ভেরি সরি। ওকে, এটাকে যদি আমি আবার রান করি, একটু সময় নিচ্ছে, এটা হচ্ছে ই থেকে রান হচ্ছে, তো আমার নেটের হয়তো স্লো আছে একটু, বিশেষ করে যেটাতে স্ক্রিন শেয়ার করছি। ওকে ফাইন, এর মানে হচ্ছে আমার এক্স জেড ওয়ান ওয়াই ওয়ান অথবা এক্স ওয়ান যে কোনো মানে হচ্ছে এক্স ওয়াই জেড, ক্লিয়ার। মানে আজকে আমি জাস্ট এতটুকুই রাখতে চাচ্ছি, আজকে আর নতুন কোনো কিছু দেখাতে চাই না। এর মাঝখানে কিংবা এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু শুনতে চাই, যদি প্রশ্ন না থাকে আমরা আজকের জন্য এতটুকুই শেষ করব। খুব বেশি হলে হয়তো অলরেডি 12টাও বেজে গিয়েছে, তাহলে হয়তো সবার জন্য খুব বেশি